হাই, আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের আহ, একটি এমন বিষয় নিয়ে তথ্য জানাবো। তোমরা জানো, তোমরা এখন প্রতিনিয়ত দেখো বিভিন্ন, বিশেষ করে বিভিন্ন মন্দিরের বা ধর্মীয় প্রতিষ্ঠানের গায়েতে দেখবে কিছু ফলক লেখা থাকে। সেই ফলকে দেখবে একটা সাদা গ্রাম, মানে আমাদের যে মার্বেল পাথর, তার ওপর লেখা থাকে অমুকের উদ্দেশ্যে এত টাকা দান দেওয়া হলো এবং অমুকের স্মৃতি উদ্দেশ্যে এই পানীয় জলের প্রকল্পের ব্যবস্থা করা হলো। তো এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাবে, তোমরা প্রতিনিয়ত দেখো, কিন্তু সেভাবে অতটা খেয়াল করে রাখো না। এখন এটার কেন কেন করা হয়ে থাকে সেটার ব্যাপারে কি তোমাদের কোনো ধারণা আছে? আচ্ছা, তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ বলতেই পারো যে যে এটা হচ্ছে তারা যিনি মারা গিয়েছেন, আমরা পুণ্যি, মানে আমাদের পুণ্য হবে যাকে বলে, এবং যিনি মারা গিয়েছেন তার ভালো হবে, এই জন্যই সেই স্মৃতি উদ্দেশ্যে এইগুলি করা হয়ে থাকে। হিন্দু মুসলিম সমস্ত ধর্মের, হিন্দু মুসলিম না, শুধু সমস্ত ধর্মের, পাঞ্জাবি থেকে শুরু করে আমাদের ভারতবর্ষে যে সমস্ত ধর্মের মানুষেরা রয়েছেন, প্রত্যেকটা ধর্মের মানুষদের মধ্যে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু রয়েছে যে ভারতবর্ষের ইতিহাসে এটি কিন্তু খুব প্রাচীন ধারণা। আজকে আমি তোমাদের বলবো ওই বিষয়টিকে নিয়েই, যে কেন এটা উৎকীর্ণ করা হতো এবং ওটার গুরুত্ব কী। ভারতবর্ষের ইতিহাসে এই যে খোদাই করার ব্যাপারটা, লেখার ব্যাপারটা, বাংলায় নাম যদি বলি তারই নাম হচ্ছে লিপি, বা ইংরেজিতে যদি বলি আমরা ইনস্ক্রিপশন। আজকে আমি তোমাদের বলবো এই ইনস্ক্রিপশনের গুরুত্ব কোথায়, ভারতবর্ষের ইতিহাস রচনা করার ক্ষেত্রে এই ইনস্ক্रिप्शनগুলোর গুরুত্ব কোথায়। तो आज का टॉपिक ये है, जो हम लोग मंदिर या किसी भी धर्म स्थान पर किसी के नाम पे दिया हुआ पैसा, या किसी के कुछ भी पानी पीने की जगह हो या कुछ भी, जैसे हम लोग देखते हैं रेलवे स्टेशन में, किसी भी एरिया में, बहुत सारे जगह में देखते हैं किसी के नाम पे फलक लिखा हुआ है, तो उसी को बोला जाता है इंस्क्रिप्शन। आज का टॉपिक यही है कि इंस्क्रिप्शन से हम लोग कैसे हिस्ट्री को जान सकते हैं। भारतवर्ष में ये इसका इम्पोर्टेंस बहुत ही गहरा है, तो इसके बारे में आज हम लोग चर्चा करने वाले हैं। तो ये बहुत सारे एग्ज़ाम में आता है, हालांकि 4-5 मार्क का एग्ज़ाम में क्वेश्चन आता है ये, लेकिन एक साथ अगर जोड़ दिया जाए कॉइन्स और इंस्क्रिप्शंस को, इसके लिए बड़ा क्वेश्चन भी आ जाता है। तो और ऐसे बहुत सारे जो जॉब रिलेटेड एग्ज़ाम है उसमें भी ये क्वेश्चन आता है। লিপি কোথায় কোথায় খোদিত করা হতো প্রথমে আমরা দেখে নিই। লিপি খোদাই করা হতো মূলত মন্দির গাত্রে, মন্দিরের গায়ে, কখনো কখনো মূর্তির গায়ে, আমি প্রাচীন ভারতের কথা বলছি, কখনো কখনো ধরো পাহাড়ের গায়ে, কখনো কখনো পাহাড়ের গুহায়। তো এই ধরনের জায়গায় এই লিপিগুলিকে খোদাই করা হয়েছে। আচ্ছা, এরপর দেখে নিই যে কোন কোন ধাতু, তো কোন কোন ধাতু বা কোন কোন বিষয়ের ওপরে, মানে সামগ্রীর ওপরে এই লিপি খোদাই করা হতো। কখনো কখনো তামা, কখনো কখনো ব্রোঞ্জ, কখনো কখনো পাথরের ওপরে, কখনো কখনো সোনার মানে পাত্রের ওপরেও এই লিপি খোদাই করা হয়েছে। তো ভারতবর্ষের ইতিহাসে যত ধরনের লিপি পাওয়া গিয়েছে তার মধ্যে বেশিরভাগ ধরনটা কখনো কখনো যেটাকে মানে कॉपर बोली, कॉपर प्लेट, ब्रॉन्ज, ऐसा हो सकता है सिल्वर प्लेट्स हो सकता है, पत्थर के ऊपर हो सकता है, इस तरीके का डिफरेंस, अलग अलग तरीके का इंस्क्रिप्शंस हम लोगों को उनके ऊपर खुदाई किया हुआ इंस्क्रिप्शन हम लोगों को मिलता है। এখন এই ইনস্ক্রিপশনগুলোর ইম্পর্টেন্সটা কী, এই ইনস্ক্রিপশনগুলোর গুরুত্ব হচ্ছে এই জায়গায় এক এক করে আমি যদি তোমাদের বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই ইনস্ক্রিপশনগুলোর প্রথম যদি গুরুত্ব খুঁজি, দেখবে আমি যেমন প্রথমেই তোমাদের বললাম যে ইনস্ক্রিপশনগুলোতে
অমুকের নামে এত টাকা দান করা হলো, স্বর্গীয় এনার নামে, তার ছেলের নামেই তার ছেলে এটি দান করলেন। অর্থাৎ রাজারাও তখনকার দিনে তারা লিপি উৎকীর্ণ করতেন অনেকগুলি উদ্দেশ্যকে সামনে রেখে। তার মধ্যে প্রথম উদ্দেশ্য থেকেই আমরা জানতে পারছি রাজার নাম, কি उद्देश्य दान करेছেন সেই বিষয়ে। मतलब इंस्क्रिप्शंस का इम्पोर्टेंस यही है हिस्ट्री के लिखने के लिए कि राजा का नाम हम लोगों को पता चल रहा है, वहाँ पर उसकी जो कौन सी ईयर में वो राजत्व करते थे ये भी पता चल रहा है। और सबसे बड़ी बात ये है किस पर्पस से उन्होंने ये लिपि खुदाई किए हैं ये भी पता चलता है। তার মানে একটা লিপি খোদাই করার মধ্য দিয়ে আমরা কি জানতে পারছি, রাজার নাম, তারিখ এবং কি উদ্দেশ্যে তিনি এটিকে খোদাই করিয়েছেন। 2 নাম্বার গুরুত্ব, তাহলে ফার্স্ট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আমরা পেলাম। 2 নাম্বার ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসে এই লিপিগুলির মাধ্যমে সেই রাজা বা রানী তিনি কারো না কারো স্মৃতি উদ্দেশ্যে উৎকীর্ণ করছেন। কখনো কখনো এটা দেখা গিয়েছে যে জমিদান করার উদ্দেশ্যে। সেই জমিদান করতে গিয়ে তাহলে আমরা সেই জমির চরিত্র, অর্থাৎ কোথাকার ল্যান্ড, কি ধরনের ল্যান্ড, সেটা কি চাষ করার জন্য জমি, সেই জমির সঙ্গে আর কি কি জিনিসপত্র ছিল, সেই এলাকাতে কি কি চাষ হয় সেটাও আমরা জানতে পারছি। যেমন আমি তোমাদেরকে শেষের দিকে উদাহরণ দেব। তো এই বিশেষ করে দক্ষিণ ভারতে এবং আমাদের পাল রাজাদের সময়কালের অনেক রেফারেন্স আছে যে যখন পাল রাজারা তাম্রপট্টতে জমিদান করছেন বিভিন্ন বুদ্ধিস্ট বিহারকে, তখন দেখবে ওখানে জমি গ্রাম দান করছেন, গ্রামের সঙ্গে সঙ্গে তার গ্রামের পুকুর এবং সেই এলাকার জমি সমস্ত কিছু ডোনেশন দিচ্ছেন, যার ফলে সেগুলোও চলে যায়। তাহলে আমরা জানতে পারছি সেই এলাকার আর কী ধরনের জমি ছিল এবং কী ধরনের শস্য উৎপাদন হতো। 3 নাম্বার গুরুত্ব হচ্ছে এটাই যে দেখো ভারতবর্ষের যে পুরাণ এবং সাহিত্যিক যে সমস্ত উপাদানগুলো, मतलब जो लिटरेरी सोर्स है, पुराण को या इनको चेंज किया गया है, युग युग से इनका चेंज हुआ है, लेकिन लिपि जो इंस्क्रिप्शंस की बात बोल रहे हैं आज, इंस्क्रिप्शंस एक ऐसा रेफरेंस है जिसको চেঞ্জ नहीं हुआ है। एक बार उसका खुदाई किया गया है, उसके बाद इसका চেঞ্জ नहीं हुआ है, মানে এটাকে চেঞ্জ করা যায়নি, যার জন্য এর কিন্তু ঐতিহাসিক সত্যতা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 3 নাম্বার গুরুত্ব হচ্ছে লিপির থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারছি, সেটা হচ্ছে সেই যুগের শিল্পকলা, অর্থাৎ কোন জিনিসের ওপরে লিপি খোদাই করা হয়েছে এবং আর্টিস্টিক স্টাইল সেটা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারছি। मतलब उस ज़माने की जो क्राफ्ट्समैन कैसे होते थे ये इसके बारे में भी लिपि से पता चलता है। 4 নাম্বার গুরুত্ব হচ্ছে এটাই যে লিপির মাধ্যমে আমরা জানতে পারি যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের বাণিজ্যের কথা লিপির মাধ্যমে সেখানে খোদাই করা থাকে, যে এই রাজা এই সময় এই বণিক এত বাণিজ্য করছেন। অনেক লিপিতে এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি। তাছাড়া ভারতবর্ষের এমন কিছু লিপি পাওয়া গিয়েছে যেখানে বিদেশিদের আগমনের কথা আমরা জানতে পারি। যেমন আমি তোমাদের রেফারেন্স দিতে পারি এশিয়ার মাইনরের বোঘোজকই যে ইনস্ক্রিপশন, সেখানে আমরা আর্যদের আগমনের কথা একটা রেফারেন্স হিসেবে ইউজ করা হয়ে থাকে। তো অর্থাৎ আমরা একটা কথা পরিষ্কার বুঝতে পারছি যে যে লিপির মাধ্যমে আমাদের যে রাজনৈতিক কার্যকলাপ ভারতবর্ষে হয়েছিল তার উদাহরণ এবং তার প্রমাণ কিন্তু আমরা লিপির মাধ্যমেই পেয়ে থাকি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সময়কালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো লিপিতে কোনো লিপিতে সাল লেখা নেই, কোনো জায়গায় সাল লেখা নেই, একটা উৎকীর্ণ করা রয়েছে পাহাড়ের গায়ে, সেখানে কিন্তু সাল লেখা নেই। তো সেখানে সেই সালটা লেখা নেই, কী করে বুঝবো যে ওইটা ওই সময়কালের? সেটা হচ্ছে লেখার স্টাইল। কারণ ভারতবর্ষের যে লেখার ধরন দিনের পর দিন বদলেছে, যুগে যুগে বদলেছে, তাই লেখার ধরন দেখে ওই সময়ের কিন্তু সাল আমরা কিন্তু গণনা করতে পারি। मतलब उनकी जो लिखने के स्टाइल की हिसाब से उस ईयर के बारे में हम लोगों को पता चलता है। तो और एक इम्पॉर्टेंस यही है कि राजा के बारे में, उस राज्य के बारे में कि उस राजा का कहाँ तक राज्य विस्तार था। मतलब मान लो अशोक बिहार से अपना राज्य शुरू करते थे, मतलब किए थे, तो यहाँ से पाटलिपुत्र से वहाँ पर जाना कश्मीर तक, वहाँ पर जो
उनका इंस्क्रिप्शन मिला है। तो ऐसे पता चलता है, तो पता चलता है कि ये कहाँ कहाँ तक इनका राज्य विस्तार था। सिर्फ अशोक नहीं, हर कोई, बहुत सारे जो राजा आए थे हमारे प्राचीन भारत में, सबका इन्फॉर्मेशन ये इंस्क्रिप्शन से मिलता है। तो আমরা জানি অশোকের ইনস্ক্রিপশন ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, পিলার ইনস্ক্রিপশন রয়েছে। এর থেকে বোঝা যায় অশোকের সাম্রাজ্য কত দূর বিস্তৃত হয়েছিল। তাই ইনস্ক্রিপশনের গুরুত্ব কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এরপর আমি তোমাদের তাহলে গুরুত্বটা বুঝতে পারলে 5-6টা পয়েন্টস, যে ইনস্ক্রিপশনের মাধ্যমে কিন্তু আচ্ছা আমরা যে মুদ্রা এবং আমরা যে স্কাল্পচার বা আমরা যে লিটারি সোর্সের তথ্যগুলো পাই, সেগুলোও কিন্তু আমরা এই লিপির মাধ্যমে তার সত্যতা যাচাই করা হয়। मतलब असली ट्रूथ क्या है, तो अगर ढूंढना है, अगर हिस्ट्रिकल डॉक्यूमेंट से अगर असल में इसका ट्रूथ क्या है अगर हम लोगों को ढूंढना है, तो ये লিপি से ही पता चलता है। তো এটা যার ফলে আমাদের কাছে এই ইনস্ক্রিপশনের ভ্যালু কিন্তু ভারতবর্ষের ইতিহাস রচনা করার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এরপর জানাবো যে লিপিগুলো কত ধরনের লিপি আমাদের ভারতবর্ষে পাওয়া গিয়েছে, मतलब नेचर क्या, कैसा कैसा नेचर का इंस्क्रिप्शन हम लोगों को मिला है। তো প্রথমেই আমি একটু বলেছি, আর একবার জাস্ট বলে নিই, সেটা হচ্ছে যে এই যে লিপির কথা বলা আছে, কখনো কখনো দেখা গিয়েছে কিছু লিপি আছে যেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে শাসনতান্ত্রিক ডিক্লিয়ারেশন রয়েছে তাতে। যেমন ধরো অশোকের ইনস্ক্রিপশনস, হর্ষবর্ধনের বাঁশখেরা ইনস্ক্রিপশন, রুদ্রদামন জুনাগড় ইনস্ক্রিপশন, এগুলো কি আছে বলো তো? এগুলোতে রাজা তার শাসনতান্ত্রিক যে নিয়ম কানুন এবং রাজা যে তার আর কি আদেশ দিচ্ছেন সেই সময়ে প্রজাদের উদ্দেশ্যে, সেই সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে এবং তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসার্সদের নাম পর্যন্ত আমরা পাচ্ছি। অর্থাৎ ये एक ऐसा है एडमिनिस्ट्रेटिव रिलेटेड इंस्क्रिप्शंस जो हम लोगों को पता चलता है कि एडमिनिस्ट्रेशन के बारे में राजा क्या क्या बोल रहे हैं, ये जनगण के मतलब उनके उद्देश्य से बोला जा रहा है और उनको पालन करने के लिए बोला जाता था। मतलब एक एडमिनिस्ट्रेटिव रिलेटेड इंस्क्रिप्शन हम लोगों को मिलता है। दूसरी तरफ इंस्क्रिप्शन जो है वो रिलीजियस इंस्क्रिप्शंस भी मिलते हैं, क्योंकि धर्म के बारे में पता चलता है। मान लो कि चोलस जो साउथ इंडियन इंस्क्रिप्शन हम लोगों को बहुत सारे मिला है, चोलस तिरुवलंगरू कॉपर प्लेट इंस्क्रिप्शंस हम ऐसे रेफरेंस देते हैं कि तिरुवलंगरू कॉपर प्लेट इंस्क्रिप्शने রাজা মন্দির নির্মাণ সংক্রান্ত এবং মন্দিরের কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলবে এবং মন্দিরের বিষয়বস্তু সংক্রান্ত এবং রাজার নিজের গৌরবগাথার কথা বলা হয়েছে, চোল রাজাদের গল্পের কথা বলা হয়েছে, মানে তাদের যে ধর্মীয় কার্যকলাপের সংক্রান্ত বিষয় বলা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে সেটা যে ইনস্ক্রিপশনসগুলোর ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে ট্রেড রিলেটেড অ্যাক্টিভিটি, ইকোনমি। দেখো এই ইনস্ক্রিপশনগুলো থেকে আমরা জানতে পারছি, আমি তোমাদের প্রথমেই বললাম যে একটা দেশের সাথে আরেকটা দেশের বাণিজ্যের কথা, বণিকদের কথা, যে ওই দেশের বণিকরা এসেছিলেন এইখানে এই ডোনেশন দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা জানতে পারছি যে মানে একটা দেশের সাথে আরেকটা দেশের বণিকদের মানে আগমন যে কত মাল আসতো, কী ধরনের प्रोडक्ट আসতো, এখানে আমরা আমদানি হতো, रप्तानी होतो, मतलब इम्पोर्ट एक्सपोर्ट के बारे में बहुत सारे डॉक्यूमेंट्स हम लोगों को इंस्क्रिप्शन से मिला है। और एक बात इम्पोर्टेंस यही है, पॉलिटिकल প্রশস্তিমূলক ইনস্ক্রিপশনও আমরা পেয়েছি। প্রশস্তিমূলক ইনস্ক্রিপশন কেমন দেখবে, কোনো রাজা, প্রশস্তি বলতে বোঝাচ্ছে, আমি পার্সিয়ালিটি শব্দটা ইউজ করলাম, প্রশস্তি বলতে বোঝায় ধরো রাজা তার জীবিত অবস্থাতেই বা তার মারা যাওয়ার পর তার বংশের কেউ সেই গৌরব গাথা রচনা করে গেছেন। আমি একটা রেফারেন্স আমি তোমাদের দেবো, তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো, ক্লাস 6 থেকেই, যে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। দেখো এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন হরিসেন রচনা করছেন। হরিসেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। তো এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনের ছত্রে ছত্রে লাইনে লাইনে বলা হয়েছে শুধু প্রশংসা আর প্রশংসা। কার প্রশংসা? সমুদ্রগুপ্তের প্রশংসা। অর্থাৎ এটা হচ্ছে প্রশস্তিমূলক ইনস্ক্রিপশন।
আচ্ছা, আরেকটি রেফারেন্স আমি তোমাদের দিই, গৌতমী পুত্র সাতকর্ণীর। তাহলে মা গৌতমী তিনি তার ছেলে সাতকর্ণীর উদ্দেশ্যে এই ইনস্ক্রিপশনকে তিনি খোদাই করিয়েছেন, এবং সেখানে তিনি বলছেন যে আমার ছেলে এই করেছে এই করেছে, এই যুদ্ধে জয়লাভ করেছে, এবং গৌরব গাথা। এই যে এটাকে বলা হয় প্রশস্তি সূচক ইনস্ক্রিপশন। मतलब जो हम लोग बोलते हैं प्रशस्ति, इसको बोलते हैं मतलब अपने अपने बारे में जो अच्छे अच्छे बात ऐसे ऐसे इंस्क्रिप्शन से भी पता चलता है। तो उस तरीके का भी इंस्क्रिप्शन हम लोगों को मिला है। जो ग्वालियर इंस्क्रिप्शन मिला है वो भी इसी तरीके का इंस्क्रिप्शन है। আর আমাদের যে বাংলার পাল যুগে দেখবে না বিজয় সেনের যে প্রশস্তি, দেওপাড়া প্রশস্তি, সেখানেও কিন্তু এই ধরনের তথ্য কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ আর লাস্টে আমি তোমাদের কিছু ইনস্ক্রিপশনের উদাহরণ দিয়ে তোমাদের আজকের এই টপিক আমি শেষ করব, যে ভারতবর্ষের ইতিহাস রচনা করার ক্ষেত্রে পুরনো ইনস্ক্রিপশন কোনটা। মনে রাখবে হরপ্পা পিরিয়ডে আমরা কিন্তু ইনস্ক্রিপশন পেয়েছি। হরপ্পা পিরিয়ডের ইনস্ক্রিপশনগুলো কিন্তু আমাদের প্রথম। হরপ্পার মানুষেরা যেটা করতেন এখনও পর্যন্ত, যেটা ঐতিহাসিক ধারণা আমাদের হয়েছে, সেটা হচ্ছে যে পিক্টোগ্রাফিক, মানে ওনারা ছবির মাধ্যমে হয়তো কিছু, কারণ এখনও তো পাঠোদ্ধার হয়নি হরপ্পা ইনস্ক্রিপশনের, তো যার জন্য যতদিন না পাঠোদ্ধার হচ্ছে ততদিন পর্যন্ত তো আমরা বুঝতে পারছি না হরপ্পার মানুষেরা কি লিখে গিয়েছেন। তো এই পাঠোদ্ধার যতদিন হচ্ছে, তবে এটুকু বোঝা যায় যে তারা কিছু সাইন ইউজ করতেন, সেই সাইনের মাধ্যমে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে হ্যাঁ এই সাইন মাধ্যমে, যেমন ধরো আমি বলছি একটা তীরের চিহ্ন দেওয়া হলো শিকারের কথা বোঝাচ্ছে, ঠিক জাস্ট মানে আমি মিশরের লিপির সঙ্গে এর একটু কিছুটা ঐতিহাসিকরাও তুলনা করে থাকেন। আরেকটা যেটা হচ্ছে যে সোহাগুরা ইনস্ক্রিপশন, কপার প্লেট, সোহাগুরা কপার প্লেট প্রায় অশোকের ইনস্ক্রিপশনের প্রায় 50 বছর আগে আমাদের তামার প্লেট একটা পাওয়া গিয়েছে সোহাগুরা বলে জায়গায়, সেটাকে সবথেকে পুরনো বলে মনে করা হচ্ছে। আর সবথেকে বিষয় হচ্ছে অশোকের ইনস্ক্রিপশনস। অশোকের ইনস্ক্রিপশন আমরা জানি যে সম্রাট অশোক ভারতবর্ষে 1837 সালে জেমস প্রিন্সেপ স্যার যখন ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করলেন, তখন থেকে আমরা বুঝতে পারলাম যে অশোকের ইনস্ক্রিপশনের আর গুরুত্ব এবং অশোকের ইনস্ক্রিপশন কোথায় কোথায় রয়েছে এবং অশোক কী বলতে চেয়েছিলেন ইনস্ক্রিপশনের মাধ্যমে। मतलब अशोकन इंस्क्रिप्शन जो है वो भारतवर्ष में अभी तक जो उसको डिसाइफाई किया गया है, तो उसके मतलब हम लोगों को समझ में आ चुका है। सर जेम्स प्रिंसेप ने ये कारनामा किए थे, तो उसके बाद से हम लोगों को बहुत सारे पता चलता है, चाहे वो सोशल हिस्ट्री हो, एडमिनिस्ट्रेशन हो, पॉलिटिकल हिस्ट्री हो या रिलीजियस थॉट्स हो, कुछ भी बहुत सारी चीज़ों के बारे में अशोकन पीरियड के बारे में हम लोगों को पता चलता है। তাহলে ধরনটা হচ্ছে এরকমই। রেফারেন্স বলতে পারি অশোকের ইনস্ক্রিপশন ভারতবর্ষের ভিন্ন ভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। আমি তোমাদের আর একটা রেফারেন্স বললাম যে বাণিজ্যের আর মানে আমাদের বিদেশি মানুষদের যে আগমন হয়েছিল আর্যদের, বিশেষ করে আমি বিদেশি বলতে চাইছি না, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আর্যরা বিদেশি ছিলেন কি ছিলেন না সেটা নিয়ে কনক্লুশনে আসা যদিও সম্ভব হয়নি, বিতর্ক রয়েছে। এটুকু বলতে পারি আর্যদের সম্পর্কে আগমনের কাল ওই এসের মাইনরের বঘোজকো ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায়। এছাড়া পারস্যের মানুষেরা যে আমাদের দেশে আগমন হয়েছিল, সেটা হচ্ছে যে বেহিস্তান, নকশিরুস্তম, এরকম ইনস্ক্রিপশনগুলো পাওয়া গিয়েছে। তো সেখান থেকে আমরা কিন্তু পারস্যের মানুষেদের ভারতের আগমনের, পারস্য দেশের সঙ্গে ভারতবর্ষের যে যোগাযোগ, সেই যোগাযোগ সংক্রান্ত তথ্য আমরা কিন্তু পেয়ে থাকি। আর এই লিপিগুলোর ল্যাঙ্গুয়েজ কি হতো একটু জাস্ট জেনে নিই। দেখো আমাদের ভারতবর্ষে हड़प्पा लिपि तो আমরা এখনও পাঠোদ্ধার করতে পারিনি। मतलब हड़प्पा की लिपि की कौन सी लैंग्वेज इस्तेमाल किया गया हम लोगों को पता अभी भी नहीं है। और तो अशोकन इंस्क्रिप्शन में ज़्यादा क्या हुआ था, प्राकृत लैंग्वेज का इस्तेमाल किया गया, प्राकृत भाषार ব্যবহার হয়েছে। ব্রাহ্মী লিপি, মনে রাখবে ব্রাহ্মী লিপি, অশোকের ইনস্ক্রিপশন কোন ভাষায় লেখা হয়েছে, প্রাকৃত ভাষা। কি ইনস্ক্রিপশন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট, সেটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্ট, কখনো কখনো খরষ্টি। তো এই ব্রাহ্মী স্ক্রিপ্টটা বাঁ দিক থেকে ডান দিকে পড়তে হতো বা লেখাও হতো বাঁ দিক থেকে ডান দিক। আর খরষ্টি ইনস্ক্রিপশন মানে আমাদের যে উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে বেশ কিছু জায়গায় খরষ্টির স্ক্রিপ্টে লেখা ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছে, সেটা ডান দিক থেকে বাঁ দিক। এখন আমাদের আফগানিস্তানের বর্ডার এলাকাতেও মানে অশোকের কিছু ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছে, সেখানে অ্যারামাইক
ভাষায় গ্রিক এবং অ্যারামিক ভাষাতে ইউজ করা হয়েছে, বাইলিঙ্গুয়াল যেটাকে আমরা বলি, সেই ইনস্ক্রিप्शन আমরা পেয়েছি। मतलब अशोक का इंस्क्रिप्शन ज़्यादातर प्राकृत लैंग्वेज में मिला है जो भारतवर्ष में मिला है, लेकिन नॉर्थ वेस्टर्न साइड में खरस्टी स्क्रिप्ट मिला है। ब्राह्मीज जो स्क्रिप्ट होते हैं वो बाएं से दाहिनी तरफ पढ़ा जाता है और लिखा भी जाता था, और जो खरस्टी स्क्रिप्ट है वो दाहिने से बाएं की तरफ ऐसे पढ़ा जाता था। एरामाइक और ग्रीक इंस्क्रिप्शंस जो है वो अफगानिस्तान के बॉर्डर इलाका में जहाँ पर हम लोगों को अशोक का इंस्क्रिप्शन मिला है वहाँ से हम लोगों को ये पता चला है। ज़्यादातर गुप्ता पीरियड से पहले जो 95% इंस्क्रिप्शन है वो प्राकृत लैंग्वेज का इस्तेमाल किया गया है, ऐसे हम लोगों को पता चल रहा है। 95% ইনস্ক্রিপশন কিন্তু মানে গুপ্ত পিরিয়ডের পূর্ববর্তীকালে। এখন গুপ্ত পিরিয়ডের পরে আমরা ভারতবর্ষে দেখতে পাবো যে সংস্কৃত যেটাকে আমরা বলি, সংস্কৃত ভাষার প্রয়োগ হচ্ছে ভারতবর্ষে। এখন এই সংস্কৃত ভাষার প্রয়োগের সঙ্গে সঙ্গে আঞ্চলিক ভাষার প্রয়োগ আমরা কখন থেকে দেখতে পাচ্ছি, আমাদের যখন বাংলায় পাল সেন हर्षवर्धन পরবর্তী সময়কাল, मतलब आली मेडिवल पीरियड हम लोग जिसको बोलते हैं, उस वक्त से हम लोग देख रहे हैं कि प्रोविंशियल्स जो स्क्रिप्ट है उसका इस्तेमाल किया जा रहा है। तो যেমন সাউথ ইন্ডিয়াতে আমি বলছি চোলদের কথা বললাম, আর আমাদের বেঙ্গলে যে পাল সেন রাজাদের বাংলার স্ক্রিপ্টের কথা বলছি, তো ভিন্ন ভিন্নভাবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তাই কনক্লুশনে আমি তোমাদের এটা বলতে পারি যে ভারতবর্ষের ইতিহাস রচনা করার ক্ষেত্রে লিপির গুরুত্ব কিন্তু সব থেকে বেশি, কারণ লিপিকে কোনো অবস্থাতেই পরিবর্তন করা যায়নি। সমস্ত লিটারি সোর্স দিনের পর দিন চেঞ্জ হয়েছে, কিন্তু লিপি কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তাই এর ওপরে ভরসা কিন্তু আমাদের সব থেকে বেশি। ঐতিহাসিকেরা বলে থাকেন, বিশেষ করে রমেশচন্দ্র মজুমদার স্যার, আমাদের প্রাচীন ভারতের বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন যে যদি লিপি না থাকতো আমরা হয়তো অনেক অনেক ইতিহাস, বিশেষ করে রাজনৈতিক ইতিহাস এর অন্ধকারে থাকতো। ভারতবর্ষের ইতিহাস, রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমরা জানতাম না, অনেক কিছুই তথ্য জানতাম না। শুধু রাজনৈতিক নয়, অনেক বিষয় আমাদের কাছে অজানা থেকে যেত। তাই লিপির গুরুত্ব ভারতবর্ষের ইতিহাসে খুবই খুবই অপরিসীম। मतलब यही बोल रहे हैं कि लिपि का इम्पोर्टेंस सबसे ज़्यादा है। जितने भी आर्कोलॉजिकल रेफरेंस हम लोगों को मिलता है वो लिपि के साथ हम लोग मिलाते हैं और उसका प्रूफ हम लोग करते हैं। तो अर्सी मजूमदार का हमने अभी बात की है कि उन्होंने बोला, बहुत ही फेमस हिस्टोरियन थे एंशिएंट इंडियन हिस्ट्री के। तो ये इनका अर्सी मजूमदार सर का मानना था कि अगर हम लोगों को ये लिपि नहीं मिलता तो बहुत सारा पॉलिटिकल हिस्ट्री, बहुत सारा इकोनॉमिक हिस्ट्री, जो भी है पॉलिटिकल हिस्ट्री ज़्यादातर जो आजकल ज़माने में हम लोग जब जो पढ़ रहे हैं इसके बारे में वो पता नहीं चलता। तो এই বক্তব্যের মধ্যে শেষ করব, প্রাচীন ভারতের ইতিহাস রচনা করার ক্ষেত্রে লিপির গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, আজকের টপিক এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ।